নমস্কার এবং শুভ সন্ধ্যা সকলকে। আজ সোমবার, আর আমরা যথারীতি হাজির হয়েছি বিনিয়োগে বসত লক্ষ্যের একটি নতুন পর্ব নিয়ে। তো সদ্যই শেষ রজনী। শেষ রজনী বলতে গেলে আমাদের পর্বের দিক থেকে শেষ রজনী, কারণ আগামী পর্বে যখন আমাদের সঙ্গে আপনাদের দেখা হবে তখন আমরা নতুন বছর পদার্পণ করেই ফেলবো। তো আর মাত্র দুটো তিনটে দিন বাকি আছে। তো এই আবহে 2025 তো একরকম শেষই হয়ে গিয়েছে। আর দুটো মাত্র ট্রেডিং ডে রয়েছে। তারপরে 2026-এর প্রথম দিনে পদার্পণ করছি। 2026 নিয়ে বহু মানুষের অনেক প্রত্যাশা রয়েছে, আশা রয়েছে। এবং সেই আশা কতটা পূরণ হবে বা প্রত্যাশা পূরণ হবে বা আশাহত হবেন কিনা তারা, তা নিয়ে নানান রকম নানামণির নানামত রয়েছে। তো আমরা মোটামুটিভাবে আহ, যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের কি মতামত, 2026 সাল বিনিয়োগকারীদের ক্ষেত্রে কেমন হতে পারে, শেয়ার বাজারের ওঠানামা এবং চলন কোন দিকে থাকতে পারে, তার একটি পূর্বাভাস আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব। মনে রাখবেন, আমরা কিন্তু কোনো রকম কোনো শেয়ার বা মিউচুয়াল ফান্ডের সরাসরি নাম নেব না, যেহেতু সেবি আমাদের একটা সেবির কিছু গাইডলাইন আছে। আমরা ওভারঅল একটি আপনাদের একটি গাইড দেওয়ার চেষ্টা করব। তো আমাদের সঙ্গে যথারীতি রয়েছেন কৌশিক প্রসাদ স্যার। আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের শোতে। নমস্কার। শুরু করার আগেই আমি সবাইকে জানাই, আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। তার কারণ হচ্ছে, এটা যখন শুরু হয়েছিল প্রায় 10 মাস হতে চললো আমার মনে হয়। তো হুম। এরকম আমরা যে রেসপন্স পাবো জানতাম না। ধীরে ধীরে রেসপন্স বেড়েছে, আমাদের কন্টেন্টও আরেকটু ইমপ্রুভ করেছে এবং আপনাদের ফিডব্যাক অনুযায়ী আমাদের কন্টেন্ট আরো ভালো হোক, এটাই আমি চাই। আর প্রধানত হচ্ছে আমাদের এটা দেখে আপনাদের লাভ হলেই আমরা খুশি। একদম সেই প্রচেষ্টাই থাকে যাতে আপনাদের লাভ হয়, বিনিয়োগকারীরা যাতে ভালো রকম লাভ ঘরে তুলতে পারে। তো স্যার, কি বলছেন, মানে মানুষের প্রচুর প্রত্যাশা, মানে 2025-ও একরকম কেটেই গিয়েছে। হ্যাঁ, তবে 2024 তুলনায় রক্তক্ষরণ খানিকটা হয়তো বন্ধ হয়েছে, এটুকু বলা যেতে পারে। 2026 নিয়ে প্রচুর মানুষের প্রচুর প্রত্যাশা রয়েছে। তো বিশেষজ্ঞরা কি বলছেন, আপনি বা কি বলছেন? তো এটার জন্য একটা প্রেজেন্টেশন আমাকে দেখাতে হবে, কেননা মানে অনেকগুলো জিনিস বলার আছে হুম। এবং সেটা যতখানি সংক্ষেপে বলতে পারি আমি সেটাই বলছি। তো আমি আহ, এটা প্রেজেন্টেশনটা 2025 সমাপ্ত, 2026 শুরু। মিউচুয়াল ফান্ডের কর্ণধাররা কি বলছেন। হুম। এবার আমি দেখুন, আমি তো আর মিউচুয়াল ফান্ড চালাই না, আমি তো ডিস্ট্রিবিউটর। তো তাই জন্য আমাকে তাদের সম্বলই দিতে হবে যে তারা কি বলছেন, যাদের প্রোডাক্ট আমি বিক্রি করছি। তার আগে দাবি ত্যাগ বলে দিই আমি। এটা হচ্ছে, দেখুন, গণমাধ্যমে এনারা যা বলেছেন সেটা দেখে সেখান থেকে সারাংশটা তুলে এই প্রেজেন্টেশন বানানো হয়েছে। এবং যে সংক্ষেপে আমি যেগুলো দেখাবো বা বলবো, সেটা যে প্রতিজন বলেছে সেটা নয়, এটা মনে রাখবেন। হুম। তারপর আমি বলছি যে এটা কি এদের মতামত, আর একদম পুঙ্খানুপুঙ্খভাবে বলছি তা নয়, সেটা আমি দাবি করছি না। হয়তো এদিক ওদিক আমার হতে পারে। এটা কোনো বিনিয়োগ পরামর্শ নয়। আমাদের বর্তমানে যারা গ্রাহক আছেন এবং ভবিষ্যতে যারা গ্রাহক হতে পারেন, এটা হচ্ছে তাদের জন্য, তথ্যের জন্য। এবং মিউচুয়াল ফান্ড তো সবাই জানে বাজার ঝুঁকির অধীন। অফার ডকুমেন্ট পড়েই বিনিয়োগ করবেন। অতীতে কি রকম রিটার্ন দিয়েছে সেই অনুযায়ী আপনি যদি ভেবে রাখেন যে ভবিষ্যতেও দেবে, সেটা নাও হতে পারে। তো দাবির ত্যাগ শেষ। এবার আসা যাক, তারা, তাদের আমি গণমাধ্যমে ভিডিওগুলো দেখেছি এবং বিভিন্ন ভিডিও, এবং সবচেয়ে রিসেন্ট ভিডিওগুলোরই আমি কথা বলছি, বিগত 1 2 3 মাস অব্দি আমি দেখেছি। খালি একজন আর শ্রীনিবাসন, এসবিআই এমএফ এর যে সিআইও, তার সবচেয়ে ডিটেলড ভিডিও আমি 4 মাস পুরনো পেয়েছি। দেখুন, 4 মাসে খুব একটা যে পার্থক্য হবে তা নয়, কেননা এটা তো আমরা একটা গাইডলাইনের অনুযায়ী দেখছি যে তারা ওভারঅল কি বলছেন। ঠিক আছে। এবার এর মধ্যে দেখুন, ইনভেস্কো, তাহের বাদশা হচ্ছে উনি সিআইও, দীনেশ বালাচন্দ্রন এসবিআই এমএফ এর ফান্ড ম্যানেজার। এসবিআই কন্ট্রা ফান্ডের নাম যদি কেউ শুনে থাকেন, ইনি ম্যানেজ করেন। শৈলেশ রাজ ভান হচ্ছে নিপ্পনের সিআইও। ত্রিদীপ ভট্টাচার্য হচ্ছে এডেলওয়াইস এর সিআইও। কল্পেন পারেখ হচ্ছে ডিএসপি সিইও। আশিস গুপ্তা অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের সিআইও। শঙ্করন নরেন, নরেন বলে, এস নরেন বলে ওনাকে। আর নিকেত শাহ হচ্ছে মতিলাল ওসওয়ালের সিআইও। নীলেশ শাহ হচ্ছে কোটাক মহিন্দ্রার সিইও। আর নিমেশ শাহ হচ্ছে আইসিআইসিআই প্রু সিইও। আর শ্রীনিবাসন হচ্ছে এসবিআই মিউচুয়াল ফান্ডের সিআইও।
ভি শ্রীবাৎস হচ্ছে ইউটিআই মিউচুয়াল ফান্ডের একজন সিনিয়র ফান্ড ম্যানেজার। ওনাদের সিআইওর আমি ভিডিও খুঁজে পাইনি, তো এনারই আমি নিয়েছি, ইনি সবচেয়ে বড় ফান্ড গুলো ম্যানেজ করেন। আর রাজীব ঠাক্কর হচ্ছে পরাগ পারিক মিউচুয়াল ফান্ডের সিআইও। তো এই কজন আমি নিয়েছি, এর চেয়েও বেশি আছে নিশ্চয়ই, কেননা 40-44টা মিউচুয়াল ফান্ড কোম্পানি আছে, কিন্তু সব সম্ভব নয় দেখার জন্য, তাই জন্য আমি সবচেয়ে বড়গুলোই নিয়েছি। তাদের কথা মোটামুটি সবাই একই কথা বলেন। প্রথমে আমি বলে নিই যে কি আমি দেখাতে চলেছি। 2025 এনারা কি বলেছেন, যা দেখাবো এরপরে এটা হচ্ছে সার সংক্ষেপে এনারা কি বলেছেন। 2025-এ কি ঘটেছে, বিনিয়োগকারীদের প্রত্যাশা এবং আচরণ, ইনভেস্টর এক্সপেকটেশন অ্যান্ড বিহেভিয়ার, এটার ওপর কিন্তু এরা অনেক সময় ব্যয় করেছেন। এবং 2026-এ কি হতে পারে, কি হবে কেউ বলেনি, কি হতে পারে। অদ্ভুত ব্যাপার হচ্ছে এদের সবার ভিডিও আমি দেখেছি, সোশ্যাল মিডিয়া দেখবেন প্রচুর ভিডিও এরকম আছে, এবং আমিও দেখেছি, বললে তো চলবে না যে আমি এসব দেখিনি। 10,000 টাকা বিনিয়োগ করুন, 1 কোটি টাকার মালিক হয়ে যাবেন। আপনি এই 3টে ফান্ডে বিনিয়োগ করুন, বড়লোক হয়ে যাবেন। এরকম সব ভিডিওতে ভর্তি। অদ্ভুত ব্যাপার হলো, যারা হাজার হাজার কোটি টাকার ফান্ড ম্যানেজ করছে, তারা কিন্তু একবারও বলেনি আমার ফান্ডে বিনিয়োগ করুন আপনি বড়লোক হয়ে যাবেন। কেউ বলেনি। ঠিক আছে, এরা কিন্তু যা বলেছে সেটা যদি আপনি শোনেন, তাহলে বুঝবেন যে সোশ্যাল মিডিয়ায় যে এত আওয়াজ, এত কোলাহল, এগুলো না দেখে আপনি এদের ভিডিও যদি দেখেন, এদের নাম দিয়ে দিয়েছি, এবার আপনি খুঁজলেই পেয়ে যাবেন। এদের ভিডিও যদি দেখেন তাহলে আপনি শান্তিতে থাকবেন, এইটুকু আমি বলতে পারি। কেননা এদেরই প্রোডাক্ট আমি বিক্রি করছি, আপনি কিনছেন। এরাই এরাই কিন্তু ইনভেস্টমেন্টটাকে ম্যানেজ করছে। তাই এদের কথাটাই শোনা আমার মনে হয় আমাদের উচিত। 2025 কি ঘটেছে দেখুন। শেয়ার মার্কেটে শেয়ারের দাম কিন্তু নির্ভর করে অনেক কিছুর উপর, কিন্তু প্রধানত নির্ভর করে কোম্পানি, যার যে কোম্পানির শেয়ার, তার যে আর্নিংস গ্রোথ বলে। আর্নিং মানে হচ্ছে কোম্পানি আয় করে, ব্যয় করে, সেটা লাভ হয় এবং নগদের প্রবাহ হয়। সেলস, এক্সপেন্স, প্রফিট, ক্যাশ ফ্লো, এই যে প্রফিট আছে এটাকে আর্নিংস বলে। আর্নিং গ্রোথ, প্রতি বছরে এটা কি বাড়ছে, এর ভিত্তিতেই কিন্তু লোকে শেয়ার কেনে, যে ভবিষ্যতে এরকম বাড়বে বলে এখন আমি কিনছি, তাহলে ভবিষ্যতে শেয়ারের দামটা বাড়বে। তাই ওটাকে আর্নিংস গ্রোথ বলে, ওটাই কিন্তু প্রধান জিনিস, যে যে জন্য শেয়ারের দাম বাড়ে লং টার্মে। এবার 2021 থেকে 24-এ আর্নিংস গ্রোথ খুব ভালো হয়েছিল প্রায় সব কোম্পানি। এটা কেন হয়েছিল সেটা আমি যাচ্ছি না, কিন্তু হয়েছে। কিন্তু এপ্রিল 2024 থেকে এই যে গ্রোথটা আছে, এই যে বৃদ্ধি, এটা কমে গেছে। সেটা একটা কারণ কেন 2024 থেকে আপনার শেয়ার মার্কেটে এই মন্থর গতি হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, এই এআই নিয়ে এত আওয়াজ চারিদিকে। ভারতকে এআই সংলগ্ন বাণিজ্য কেন্দ্র মনে করা হয় না, হয়নি, হয় না। এই বিগত 6 মাস আগেই বলছিল না আমাদের সব আইটি কোম্পানি বন্ধ হয়ে যাবে। অদ্ভুত ব্যাপার হচ্ছে এখন সবাই বলছে আইটি কোম্পানি কিনুন। দেখবেন আপনি সোশ্যাল মিডিয়ায় ফান্ড ম্যানেজাররাই বলছে যে আমরা আইটি কোম্পানি কিনছি। এটা মানে নয় যে আজকেই সব টাকা ঢেলে দিন আইটি কোম্পানি, দয়া করে ওটা করবেন না, ওটা কেউ বলেনি। সম্প্রতি অন্য বাজারগুলো আকর্ষণীয় হয়েছে। বিগত মানে বছর আপনার 2024-এর সেপ্টেম্বরে হঠাৎ উঠলো যে চায়নাতে অনেক টাকা চলে গেছে এফআইআই দের, এই বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। আবার লাতিন আমেরিকায় অনেক টাকা চলে গেছে, ইউরোপ অনেক বছর পর হঠাৎ জেগে উঠেছে। তাই জন্য দেখুন এদের টাকা যেখানে কেন যায়, এদিক থেকে ওদিক, কেননা লাভ করতে হবে, ওদের ইনভেস্টরদের জন্য লাভ করতে হবে। তা সত্ত্বেও এটা মনে রাখবেন কিন্তু, ডলার ভিত্তিতে, ডলার ভিত্তি, টাকার ভিত্তি নয়, ডলার ভিত্তিতে ভারতীয় বাজার মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং জাপান তিনকে 25 বছর ধরে ছাপিয়ে গেছে। এটা কিন্তু কম কথা নয়। হুম। এবং 25 বছর মানে এই বিগত 2 বছরের এই ধীর গতি থাকা সত্ত্বেও ছাপিয়ে গেছে, এআই থাকা সত্ত্বেও ছাপিয়ে গেছে। এটা কিন্তু কম কথা নয়। একদমই। 2021 থেকে 24-এ কি হয়েছে, অনেক খুচরো বিক্রেতা টাকা ঢালতে আরম্ভ করেছে। করোনার হুম। পর আপনারা জানবেন যে এখানে সবাই, কারণ বাড়িতে বসেছিল, অনলাইনে
এই একটা হ্যাবিট হয়ে গেছে বলে প্রচুর ঢালতে আরম্ভ করেছে। কিন্তু সমস্যা হচ্ছে খুচরো বিনিয়োগকারীদের আচরণ, ইনভেস্টর বিহেভিয়ার যেটা, সেটা কি হয়, ওই শর্ট টার্ম লসটাকে বিয়ার করতে পারে না। হুম অল্প মেয়াদী ক্ষতি যদি হয় তাহলেই সঙ্গে সঙ্গে ওটা বের করে নেয়, অন্য জায়গায় দিয়ে দেয়, ওগুলো হয়। এবং সেটা ক্ষতির সম্মুখীন হওয়ার পর বাজার থেকে বেরিয়ে যেতে পারে, বুঝলে? তো এবার যে বেরিয়ে যাবে তখন তো টাকাটা বেরিয়ে আসবে। এখন যে মাসিক এসআইপি আসছে 25,000 30,000 কোটি টাকা, সেটা যদি হঠাৎ মাসে 5,000 কোটি টাকাই কম হলো, তখন দেখবেন বাজারের উপর একটা প্রভাব পড়ছে। হুম তো সেটাই হয়েছে এই 2024-25-এ। ক্ষয়ক্ষতির মুখে অনেকেই এসআইপি বন্ধ করে দিয়েছে, বলেছে আরে বাবা রে এখানে লোকসান হচ্ছে, বের করে এফডি তে রেখে দিই। এইসব হয়েছে, হয়ে বাজারে ওটা একটা প্রভাব পড়েছে। প্রচুর সংখ্যক আইপিও, 114টা আইপিও এসছে এই বছর। কিউআইপি, কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট যেটাকে বলে, মানে লিস্টেড কোম্পানিরই আরো শেয়ার ওরা কিছু বড় বড় ইনভেস্টরদের বেচে আর কি। তো যেটাকে কিউআইপি বলে। দেখুন এটা তো, টাকাটা তো কোথাও থেকে আসবে। হুম টাকাটা কোথা থেকে আসছে? ইনভেস্টর থেকেই আসছে। তারা শেয়ার মার্কেট, মানে যেটাকে আমরা শেয়ার মার্কেট বলি, ওটা সেকেন্ডারি মার্কেট, ওটায় না দিয়ে প্রাইমারি মার্কেটে দিচ্ছে, আইপিও তে দিচ্ছে, কিউআইপি তে দিচ্ছে। তো ওটার প্রভাব তো দামের ওপর পড়বেই, শেয়ারের হুম দামের উপর। এখানে কম দিচ্ছে, ওখানে বেশি দিচ্ছে, সোজা কথা। আর এই যে 2021 থেকে 24-এ কি হয়েছিল, আয়ের প্রবৃদ্ধি মানে আর্নিং গ্রোথ বাড়ার সাথে সাথে শেয়ারের দামগুলো অনেক বেড়ে গেছিল। হুম মানে কি হয়, ওই বাড়বে, আরে বাড়ছে, বছর পর বছর বাড়ছে, আরো কেন কেন শেয়ারটা কেন, কেননা এটা বাড়তেই থাকবে। এটা হচ্ছে হুম ইনভেস্টর বিহেভিয়ার, হুম বিনিয়োগকারীর আচরণ। এবং সেই জন্য কি হয়েছে, আপনার যত না আয়ের প্রবৃদ্ধি হয়েছে তার চেয়ে অনেক বেশি শেয়ারের দাম বেড়ে গেছে। হুম সেটা লার্জ ক্যাপ হোক, মিড ক্যাপ হোক, স্মল ক্যাপ হোক, সবগুলোতেই। এবং তখনই যেটা হয়, তখন কি হয়, একটা কারেকশন হয়। এবং কারেকশন। ঠিক তাই হয়েছে এপ্রিল 2024 থেকে আয়ের প্রবৃদ্ধি, দেখুন আয়ের প্রবৃদ্ধি বছরের পর বছর একই রেটে তো বাড়তে পারে না, এটা তো সম্ভব নয়। কোনোদিন কোনো না সম্ভব না। কোনো সময় একটু ধীর গতি হবে। হুম যেই ধীর গতি শুরু হয়েছে, লোকে বলছে হেরে বাবারে কি হলো, ব্যাস বেচতে আরম্ভ করো। তাই হয়েছে, আর কিছু না। এবং এটাইকেই বলে বাজারে যখন কিছু অতিরিক্ত পরিস্থিতি হয়, উপরের দিকে বা নিচের দিকে, তখন দাম বা সময় দুটোরই একটা আপনার সংশোধন হয়, যেটা ইংরেজিতে বলে প্রাইস কারেকশন, টাইম কারেকশন। হুম প্রাইস কারেকশন হচ্ছে দামটা পড়ে গেল বা বেড়ে গেল, টাইম কারেকশন হচ্ছে একই জায়গায় ঘোরাফেরা করছে মাসের পর মাস। হুম এটাকে দুটোকে বলে একটা প্রাইস আর টাইম, মাঝে মাঝে হুম দুটো একসাথেই হয়, যেটা দু হুম হাজার চব্বিশের সেপ্টেম্বর থেকে এখনো পর্যন্ত ওই প্রাইস আর টাইম কারেকশন হয়ে যাচ্ছে বিভিন্ন স্টকের। আর 1/10/2024 থেকে আজ পর্যন্ত আমরা যা দেখেছি সেটাই আমি বলছি, সেটা হচ্ছে মূল্য এবং সময়ের সংশোধনের একটি মিশ্রণ, টাইম আর প্রাইস কারেকশন, এখনো পর্যন্ত 15 মাস ধরে। এটা এটা হচ্ছে অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি, তাহলেই লোকে বুঝবে পারবে। দেখুন 2001 থেকে 25 বছর, মানে জানুয়ারি 2001 থেকে ডিসেম্বর 2025 হচ্ছে 25 বছর। 25 বছরে আপনার নিফটি 50 চক্রবৃদ্ধি, নিফটি 50 টিআরআই মানে টোটাল রিটার্ন, চক্রবৃদ্ধি হচ্ছে 14%। 20 বছরের যদি দেখেন 2019 ডিসেম্বর অব্দি, সেটা কিন্তু 13% ছিল। তার মানে হুম বিগত 5 বছরের গ্রোথের জন্য, যেটা দেখুন 1/10/2020 থেকে 1/9/2024 পর্যন্ত এই যে বুল রানটা চলেছিল, হুম সেটা 5 বছরের সিএজিআর 23%। এই যে 15 মাস ধরে কারেকশন হয়েছে, এবার দেখুন ওটার ওটার প্রভাব দেখুন। 1/1/2021 থেকে 1/12/2025-এ সেই 5 বছরের সিএজিআর কিন্তু 15%-এ নেমে এসছে। 15%। ঠিক আছে, এটাকেই বলে মিন রিভার্সন। মিন রিভার্সন মানে গড় প্রত্যাবর্তন। আপনার অ্যাভারেজ 14% চলছে, হঠাৎ মধ্যেখানে কিছু সময়ের জন্য 25%-এ চলে গেল, না কিন্তু ঘুরে ফিরে আপনার সেই 14-15তেই চলে আসবে চোদ্দ আবার। পার্সেন্টেই আসতে হবে। আবার ধরে নিন 14% চলছে, হঠাৎ -10% চলে গেল, ওটা কিন্তু ঘুরে ফিরে আবার সেই উঠবে। হুম এটা ওঠে সেটা পড়ে, যেটা নামে সেটা ওঠে, এটাই হচ্ছে নিয়ম বাজারের। এইটুকু মনে রাখবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, যেটা একদম লাস্টে লিখেছি, ক্রয় মূল্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি বেশি দামে কেনেন, আপনার রিটার্ন দিতে বেশি সময় লাগবে, একদম। একদম।
মানে একদম সরল কথা, আপনি কম দামে কিনুন, আপনার বেশি রিটার্ন পাবেন। আপনি হুম বেশি দামে কিনুন, আপনি কম রিটার্ন পাবেন। ব্যাস, এইটুকু মনে রাখতে হবে। হ্যাঁ, একটা মান দরকার, কোয়ালিটি দরকার। এমনি ডাব একদম কম দামে সস্তা ওরকম কিনে আপনি আশা করছেন বিরাট লাভ করবেন, কোম্পানি যদি প্রবলেম হয় তাহলে হবে না। কিন্তু হুম ভালো কোম্পানি, ভালো শেয়ার 5 বছর ধরে একদম ধসে গেছে কিন্তু ভালো, সেরকম শেয়ার যদি কিনতে পারেন ভেবে চিনতে এবং ধরে রাখতে পারেন লম্বা মেয়াদের জন্য, তাহলে নিশ্চয়ই ফল দেয়। দেখা গেছে ফল দেয়। এবার হুম ভবিষ্যতে কি হবে কেউ জানে না। এবার বিনিয়োগকারীদের প্রত্যাশা এবং আচরণের উপর এরা অনেক সময় ব্যয় করেছে। এবং আমি ছোট করে এগুলো আমি বলছি, এগুলো আমরা বিগত পর্বে অনেকবার বলেছি, কিন্তু আমি যখন শুনলাম এনারা বলছেন, তখন আমি বুঝলাম যে এটা হচ্ছে এদের কাছেও সবচেয়ে মূল্যবান জিনিস। একদম। দেখুন, এদের ফান্ড চলছে আমাদের জন্য, মানে যারা বিনিয়োগকারী, বিনিয়োগকারীরাই টাকা দিচ্ছে বলে ফান্ড চলছে না। তাই এনারাও বলেন দেখুন, বিনিয়োগকারী যদি লাভ করে তাহলেই ফান্ডে থাকবে, তারা যদি হুম লাভ না করে তো থাকবে না। তো তাই জন্য একদম। তারাই বলছেন যে বিনিয়োগকারীর আচরণ, প্রত্যাশা, এগুলো যে ঠিক থাকা দরকার, সেটা কিন্তু আমাদের প্রধান কার্য, হুম ওনাদের কার্য বলছেন, ওনাদের। এবার দেখুন, প্রথম জিনিস, বিনিয়োগকারীদের পোর্টফোলিও ফান্ড রিটার্নের চেয়ে কম দেয়, এর চেয়ে কম দেয়। এটা একটা অদ্ভুত জিনিস। এর মধ্যে অনেকেই উদাহরণ দিয়েছেন, আমি নাম না নিয়ে উদাহরণ বলছি। 20 বছর পুরনো ফান্ড, পঁচিশ হুম বছর পুরনো ফান্ড, 20-25 বছরে গড়, মানে আপনার চক্রবৃদ্ধি গড় দিয়েছে 18%। 18% মানে জানেন, 18% মানে হচ্ছে প্রতি 4 বছরে দ্বিগুণ হচ্ছে। হুম তার মানে 20 বছরে আপনার প্রায় 64 গুণ টাকা হয়ে গেছে, তাই না? দুগুণ দুগুণ মাল্টিপ্লাই করে যাচ্ছেন আপনি, কিন্তু ওই ইয়ে হচ্ছে না, ওটা প্রায় 32 বা 64 পৌঁছে গেছে। হুম কিন্তু ওনারা বলছেন যে আমাদের কিন্তু বিনিয়োগকারীদের কিন্তু এত রিটার্ন কোনোদিনই আসেনি। তার একটাই কারণ, কেউ একজন উদাহরণ দিয়েছেন, আমার এই ফান্ডে আজকের তারিখে 6.5 লক্ষ বিনিয়োগকারী আছে। এই ফান্ডটা 25 বছর পুরনো, রিটার্ন দিয়েছে চক্রবৃদ্ধি 18%। প্রথম দিন থেকে আজ অব্দি খালি 20 জন আছেন, হুম এবং তারাই কিন্তু এই লাভটা নিয়েছে। লাভটা নিয়েছে ঠিক। এবং তারাই, এবং ফান্ড ম্যানেজাররা বলছেন যে সবাই তো 3 বছরের অ্যাভারেজে থাকে, তো লাভ তো পাবে কি করে? একদমই। ফান্ড ম্যানেজার যখন বলছেন, এটা কিন্তু আমাদের শোনা উচিত। ওনারা কি বলছেন, আমাদের ফান্ড কিন্তু রিটার্ন দিয়েছে, আপনাদের পোর্টফোলিও দেয়নি। কেন? ওনারা টেকেননি, ফান্ডে টেকেননি। বেরিয়ে গেছে আপনারা বারবার। অস্থির হয়ে বেরিয়ে গেছেন। হ্যাঁ, আপনার টাকা দরকার, সেটা হতেই পারে, এমার্জেন্সি বা বাড়ির কিছু খরা, ওগুলো ঠিক আছে। কিন্তু মানে বেরিয়ে গেছেন, তাই জন্য আপনি লাভটা নিতে পারেননি। শুনে নেবেন। দ্বিতীয় হচ্ছে ফান্ড, ওনারা বলছেন যে ফান্ড বেছে নেওয়ার সময় ইনভেস্টর খালি রিটার্ন দেখেন, হুম বলে আগে দেখবেন আপনার রিস্ক প্রোফাইল। আর ফান্ডের রিস্ক প্রোফাইলটা কি? ফান্ডের রিস্ক প্রোফাইল রিস্কোমিটার, ওটা লেখা আছে। আর আপনার রিস্ক প্রোফাইল, যেটা আগের পর্বে আমরা একটা দেখিয়েছি যে কি করে আপনি হুম রিস্ক প্রোফাইলটা করবেন। হুম আপনার রিস্ক প্রোফাইল মডারেট, আপনি একটা অ্যাগ্রেসিভ ফান্ডে নিচ্ছেন। অ্যাগ্রেসিভ হুম মানে রিটার্ন বেশি ভেরি হাই কিন্তু রিস্ক। ভোলেটিলিটিও বেশি, হুম উপর বেশি। একদম। অথচ আপনার রিস্ক প্রোফাইল হচ্ছে মডারেট, তার মানে আপনি হুম উপর নিচে সহ্য করতে পারেন না অত। হুম তখনই আপনার মাথা খারাপ হয়ে যাবে যখন নিচে যাবে। ওটাই এনারা বলছেন যে আপনার রিস্ক প্রোফাইল ফান্ডের রিস্ক প্রোফাইল ম্যাচ করে করুন, তাহলেই কিন্তু মন শান্ত থাকবে। এটাও বলছেন যে বিনিয়োগকারীরা ট্রেন্ডের পেছনে দৌড়ায়, ওনারা বলছেন কন্ট্রা অ্যাপ্রোচ নিন। যখন সবাই একটার পেছনে দৌড়াচ্ছে, দৌড়াবেন না। যেটা সবাই ভুলে গেছে বা যেটা সবাই বলছে এটা কিছু দেওয়ার দরকার নেই, সেটা দেখুন। হুম এটাকে কন্ট্রা অ্যাপ্রোচ বলে। কেননা আগের স্লাইডে কি বলেছেন ওনারা বলেছেন কম দামে কিনবেন, বেশি লাভ করবেন। যখন সেটা ট্রেন্ডে না থাকে তখন দাম তো পড়ে যায়, হুম তাই না? তো এবার বিনিয়োগকারীদের আশা করেন যে ইকুইটিতে আমি আজকে টাকা দিলাম, 1 বছর পরে ওই লম্বা মেয়াদের চক্রবৃদ্ধি যে সেটা আমি পেয়ে গড়, যাবো। সেটা আমি 1 বছর পরে পাবোই পাবো। ওনারা বলছেন দাদা এটা ইকুইটি, এফডি নয় যেটা 13% দেয়। ইকুইটি, ইকুইটি মানে হচ্ছে ওপর নিচ যাবে, বেশি রিটার্ন দেবে কিন্তু ওপর নিচ যাবে। সেটা আপনাদের মানতে হবে, কিন্তু সেটা যদি না মানেন তাহলে কিন্তু মুশকিল। এইটা খুব খুব মানে ইম্পর্টেন্ট জিনিস, সম্পদ বন্টন, অ্যাসেট অ্যালোকেশন।
এনারা বলছেন যে এই জিনিসটা সবাই উপেক্ষা করে, এবং কেউ মজা করে বলছেন যে আমরাও নিজেরা জ্ঞান দিই, আমরা নিজেরাই করি না মাঝে মাঝে, ঠিক আছে, নিজেদের পোর্টফোলিওতে। এই সম্পদ বন্টনটা মানে হচ্ছে আপনি ইকুইটি, ডেট, গোল্ড, সিলভার, প্রেশাস মেটালস এ কি দিচ্ছেন, আর ইকুইটির মধ্যেও কোথায় কিরকম ভাবে দিচ্ছেন। এনারা বলছেন যে যখন হঠাৎ ইয়ে হলো গোল্ড গোল্ড গোল্ড, দৌড়াচ্ছে সবাই গোল্ডের পেছন, ভুলে যাচ্ছে যে একটা অ্যাসেট অ্যালোকেশন আছে, গোল্ডে একটা পার্সেন্টেজ আছে। এই গোল্ড দিচ্ছে বলে সব টাকা ওর মধ্যে দিয়ে দিলেন বা বেশিরভাগ টাকা ওর মধ্যে দিয়ে দিলেন, ওটাকে অ্যাসেট অ্যালোকেশন বলে না। কেননা মার্কেট কোন সময় কোন দিকে ঘুরবে সেটা আপনার হাতে নয়। তখন আপনি একদম। বলবেন আরে বাবারে এত গোল্ড দিয়ে এখন ইকুইটি, এবার দৌড়াও এইদিকে। এই যে চার্ন হয়, চার্নে আপনার ট্যাক্স লাগে, ট্রানজাকশন কস্ট লাগে, লস হয়। আগের স্লাইডে তো দেখিয়েছি, আপনি ফান্ডে টেকেন না বলে আপনার লাভ হয় না। অ্যাসেট অ্যালোকেশন খুব মানে একদম মানে সবাইকে দেখতে হবে এটা। এইটা কিন্তু এনারা বারবার বলেছেন প্রতিজন, যে বিনিয়োগকারী সেভিংস, ওনারা কি বলছেন, আপনি আগে সঞ্চয় করুন, তারপর বিনিয়োগ করুন, বিনিয়োগ করার আগে সম্পদ বন্টন করুন, বন্টনের একটা নীতি করুন, তারপর ধৈর্য ধরুন। এনারা বলছেন প্রায় সব বিনিয়োগকারীরাই কিন্তু এটা করেন না, তারপর এরা বলেন যে রিটার্ন পাচ্ছি না। সবকিছু একটা কিন্তু মানে কি বলবো প্রণালী আছে, একটা প্রসেস। এবং এনারা এটাও বলছেন যে যা কেনা উচিত আর যা কেনা হয়, যা বেচা উচিত আর যা বেচা হয়, এর মধ্যে কিন্তু সবসময় ব্যবধান থাকে। এই যে যেরকম এনারা একটা উদাহরণ দিচ্ছে, পরে আসবে ওই একই উদাহরণ। এনারা বলছেন এখন সবাই সোনা সোনা করছে, সোনা কেনার ভালো সময় ছিল কিন্তু 2022-23, যখন কেউ সোনার কথা বলছিল না। হুম। এখন সোনার কথা সবাই বলছে, এখন কিন্তু সোনার কেনার হয়তো সময় নয়। কিন্তু আপনি যদি কিনতে চান, এনারা বলছেন আপনার অ্যাসেট অ্যালোকেশন ফর্মুলা অনুযায়ী কিনবেন। সব দিয়ে দ্বিতীয় দেবেন না। কথা, হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে আপনি যদি জানেন না কি করতে হবে, তাহলে হুম। একটা হাইব্রিড ফান্ডে দিন। এনারা এটাই বলছেন, একটা প্রক্রিয়া অনুসরণ করুন, সঞ্চয় করুন, নিজের রিস্ক প্রোফাইল করুন, রিস্ক প্রোফাইল অনুযায়ী আপনি বিনিয়োগ বিকল্প বেছে নিন, সম্পদ বন্টন নীতি করুন, বিনিয়োগ করুন, এবং ধৈর্য ধরুন। এই যে শৃঙ্খলা পরায়ণ এবং অধ্যবসায়ী, এই দুটো জিনিস হতে হবে, ডিসিপ্লিন ফলো করতেই হবে, যেটা আগের হুম। পর্বে আমরা বারবার বলে এসেছি সবসময়। আর বাইরের কোলাহল এনারা বলেছেন দয়া করে উপেক্ষা করুন। ওনারা হুম। এটাও বলেছেন আমাদের ভিডিও দেখারও দরকার নেই, কারোর ভিডিও দেখার দরকার নেই, আপনি নিজের মনে স্থির করুন এবং ওই পথটাই ফলো করুন, ঠিক আপনি লাভ পাবেন। আমি আগের একটা পর্বতেও দেখেছি, মনে আছে কিনা লোকের, 1 বছর, 3 বছর, 5 বছরে বিভিন্ন ফান্ডের পার্থক্য বেশি থাকে, কিন্তু যত হুম। মেয়াদ বাড়তে থাকে পার্থক্যটা কমতে থাকে রিটার্ন। কমতে থাকে। তার মানে কি, আপনি ধরে রাখুন না আপনার আসবে, হ্যাঁ 1-2% এদিক ওদিক হবে, তাতে তো আপনার কিছু ক্ষতি হচ্ছে না, আপনার মনে হচ্ছে ও কি করছে। এরা বলেছেন যে পাশে যে প্রতিবেশী আছে তার কি হচ্ছে সেটা কেন আপনি দেখছেন, আপনি আপনারটা কি হচ্ছে সেটা দেখুন। ওই জন্য বলে ইমোশনাল কোশেন দরকার, আবেগিক বুদ্ধিমত্তা, ইমোশনাল কোশেন, মনটাকে স্থির করুন। আর বিপরীতমুখী মানে কন্ট্রা অ্যাপ্রোচ, এটা কিন্তু বারবার এরা বলেছেন, যা ইতিমধ্যেই ভালো ফল দিয়েছে তা হুম। কেনার ব্যাপারে কিন্তু সতর্ক থাকুন। এই যে রূপো প্রতিদিন দাম চর করে বেড়ে যাচ্ছে, এখন হুম। কেউ না কেউ ভাববেই যে আরে এখন কিনবো ভবিষ্যতে। আপনি যদি রূপো কিনতে চান, তাহলে আপনি প্রথম কথা হচ্ছে আপনার অ্যাসেট অ্যালোকেশনে রূপো কত আছে হুম। এটা নির্ধারণ করুন। আগেই যে রূপো উঠছে বলে কিনবো, ওটা নয়, ওটা কারণ হতে পারে না। ঠিক আছে, আপনার নীতি, আপনার প্রথা যেটা আছে সেটা অনুসারে করুন। বর্তমানে যা জনপ্রিয় নয় তাই কিনুন, যেমন 2022 সালে সোনা কেনা উচিত ছিল। বাজার যখন নিম্নমুখী, এসআইপি বন্ধ করবেন না, এটা সবাই বলেছে। হুম। কেননা এসআইপি হচ্ছে আপনার একটা প্রক্রিয়া, ওটা একটা প্রসেসে কিন্তু আপনি নাক গলাবেন না।
যেই হুম মুহূর্তে প্রসেসে নাক গলাবেন, সেখানেই সমস্যা হবে। কেনা জিনিসের যদি গুণমানে সংশয় না থাকে, যদি কোয়ালিটি জিনিস আপনি কেনেন, বিনিয়োগ প্রক্রিয়া চালিয়ে যান, কোনো সমস্যা নেই। কখনোই অন্যের পোর্টফোলিও নকল করবেন না। তার একটাই কারণ, আপনার বন্ধুর আচরণ, বুদ্ধিমত্তা, শৃঙ্খলা, অভ্যাস সব কিন্তু আলাদা আপনার চেয়ে। হুম একদম। তাই জন্য আপনার বন্ধুর পোর্টফোলিওতে ও এরকম করেছে ওরকমই করি না, আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী করুন। আপনার রিস্ক প্রোফাইল কিন্তু আপনার মনের একটা প্রতিফলন। ইকুইটি রিটার্নে অস্থিরতা মেনে নিন, ওপর নিচ হবে ইকুইটি রিটার্ন। প্রথমে ঝুঁকি নির্ধারণ করুন। এটা কিন্তু এরা সবাই বলছে না, আমার কোনো লেখা নয়, এটা সব সামারি করে আমি করেছি, এত ঘন্টার ভিডিও দেখে দেখে নোটস নিয়ে করেছি, মানে প্রায় পড়াশোনার মতোই আমি করেছি এটা। প্রথমে ঝুঁকি নির্ধারণ করুন, তারপর বিনিয়োগ করুন। বিনিয়োগের পদ্ধতিতে সরলতা গুরুত্বপূর্ণ। এনারা এটাও বলছেন যে লোকের কাছে বেশি টাকা হয়ে গেলে এরা ভাবেন যে খুব কমপ্লেক্স প্রোডাক্ট একটা নেব, এই করবো ওই করবো, এখানে দেবো ওখানে দেবো, কিন্তু শেষের ফলটা যেটা দেখা যায়, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এরা ইন্ডেক্সকেই বিট করতে পারে না হুম এই প্রোডাক্টগুলো। তাই জন্য বলেছে সরলতা বজায় রাখুন, সিম্পল ইনভেস্টিং অ্যাপ্রোচ। খুব বেশি ফান্ডে রাখবেন না, সবাই বলেছেন খুব বেশি রাখবেন না, এবং একটি অ্যাক্টিভ আর প্যাসিভ মিশ্রণ, ফান্ডের মিশ্রণ থাকলে ভালো হয়। যখন, হ্যাঁ এটা কিন্তু, এটা সবাইকে একটু একটু দেখে নেবেন। যখন বাজার সর্বোচ্চ স্তরে থাকে, দেখুন বাজার কিন্তু আজকে সর্বোচ্চ স্তরে আছে 26,000। এর আগে 26,400-500-তে পৌঁছেছিল বিগত সেপ্টেম্বর 2024-এ, কিন্তু হুম এখন কিন্তু 26,000-এর ওপরেই গেছে। কিন্তু তা একদমই। সত্ত্বেও অদ্ভুত ব্যাপার হচ্ছে, তা সত্ত্বেও লোকে হায় হায় করছে। কেন হায় হুম হায় করছে জানেন তো? কেননা 26,500 যখন ছিল তখন বিনিয়োগ করেছে, তাই জন্য এখনো পর্যন্ত রিটার্ন দেখছে না, তাই জন্য হায় হায় একদমই করছে। একদমই। তো এনারা বলছে যখন বাজার খুব উঁচুতে থাকে, তখন কিন্তু হাইব্রিড ফান্ডে বিনিয়োগ করাটা শ্রেয়। কেননা ওর মধ্যে ব্যালেন্সটা ফান্ড ম্যানেজার করে, ইকুইটি, ঋণ, মূল্যবান ধাতুর মধ্যে ব্যালেন্সটা করতে থাকে ওটা। যখন বাজার মন্দাগ্রস্ত, তখন কিন্তু ইকুইটি ফান্ডে বিনিয়োগ করুন। হুম সম্পদ বন্টনে সোনার একটা বিশেষ স্থান আছে, এটা প্রায় সবাই বলেছেন। এটা ভোলেটিলিটিটাকে একটু কম করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মুদ্রাস্ফীতির যুগে সোনা পোর্টফোলিও রক্ষকের ভূমিকা পালন করে। একদম, এটা কুশনের মতো। একদম। এবার আসল কথা, 2026-এ কি হয়, চিটিং ফাক হুম এরকম। কিন্তু আমি আগেই বলে দিচ্ছি, এনারা ওরকম কিচ্ছু বলেননি যে এই ফান্ডে করুন কোটি কোটি হয়ে যাবেন, এরকম কিচ্ছু বলেননি। এরা প্রথমেই বলছেন জিডিপি প্রবৃদ্ধি মানেই, দেখবেন নিউজ মিডিয়ায় প্রচুর আছে ইন্ডিয়া ভালো জিডিপি গ্রোথ হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, মানেই হুম কিন্তু যে শেয়ার বাজার ভালো রিটার্ন দেয়, এটা নয়। আর কোনো এটা মানে নেই। সবচেয়ে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে চীন। চীন বিগত 15 বছরে প্রায় শূন্য রিটার্ন দিচ্ছে, শূন্য, শেয়ার বাজারে। কিন্তু চীনের জিডিপি 15 বছরে তো বিরাট হয়ে গেছে। হুম মূল্যায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়, ভ্যালুয়েশন যেটাকে বলে। ভ্যালুয়েশন মানে হচ্ছে শেয়ারের দাম। হুম মনে রাখবেন, আয় বৃদ্ধি, আর্নিং গ্রোথ কিন্তু শেয়ারের দামকে নির্ধারণ করে। হুম আর্নিংস গ্রোথ না থাকলে শেয়ার মধ্যেখানে উঠতে পারে, সে উঠতেই পারে, কোনো প্রবলেম নেই, কিন্তু নেমে আসবে যদি হুম পেছনে আর্নিংস গ্রোথটা না থাকে। যে কোনো দামে কেনার চেয়ে আকর্ষণীয় দাম কিনলে ভালো রিটার্ন পাওয়া যায়। একটু ধৈর্য ধরতে হয়। সবাই ভাবেন, এক সময় ছিল যে ডিফেন্স স্টক, সবাই বলছে ডিফেন্স স্টক এখন কিনে নাও বিরাট লাভ হবে, তারপর কি হুম হলো? ডিফেন্স স্টকের বিরাট কারেকশন হয়েছে। বিরাট, হ্যাঁ। তাই জন্য মনে রাখতে হবে, যেটা ওরকম ভাবে উঠে যায় না ঊর্ধ্বমুখী, টিকটর করে উঠে যায়, সেটা কিন্তু আবার টিকটর করে নেমে আসে, নেমেও এবং আসে, ঠিক। আপনাকে আবার কিন্তু অবকাশ দেবে কেনা। সমস্যাটা হচ্ছে, প্রথমে ওই পয়সা হারিয়ে, টাকা হারিয়ে, তারপরের বার কিন্তু বিনিয়োগকারী ভুলে যান যে আগের বার এরকম করে আমি টাকা হারিয়েছি, ওইটা ভুলে যান। সরকারি পদক্ষেপ অবশ্যই সাহায্য করবে। আপনার জিএসটি কাট হয়েছে, ইনকাম ট্যাক্সে কাট হয়েছে, ব্যাংকিং সিস্টেমে লিকুইডিটি বাড়িয়েছে, সবকিছু হয়েছে। আমাদের এক্সচেঞ্জ রেটকে একটু ফ্রি করে দিয়েছে। কিন্তু বাজারকে ইতিবাচক সাড়া দেওয়ার জন্য কোম্পানির আয় বৃদ্ধির প্রয়োজন, সোজা হুম কথা। তার মানে কোম্পানির আয় বৃদ্ধি কিন্তু এক মাসেই হঠাৎ আয় বৃদ্ধিটা বেড়ে যায় না, একটু সময় লাগে।
যেরকম আয় বৃদ্ধি হ্রাস হতেও সময় লাগে, আবার বাড়তেও সময় লাগে। এইটুকু বলেছেন যে আগামী 3-4টে কোয়ার্টারে আমরা আশা করছি যে কোম্পানির এই আর্নিংস গ্রোথটা হবে। হুম। 3-4টে কোয়ার্টার মানে 1 বছর। 1 বছর। হুম। গত 15 মাসে বাজারে একটা সংশোধন ঘটেছে, হুম। এটা এনারা বলছেন। লার্জ ক্যাপের শেয়ারের দামগুলো এখন অনেক বেশি যুক্তিসঙ্গত, এনারা ঠিক। বলছেন। কিন্তু এনারা এটাও বলছেন যে স্মল আর মিড ক্যাপে কারেকশন হওয়ার পরেও এখনো কিন্তু এদের দাম বেশি। হুম। আমি গতকালই এস নারায়ণের একটা ভিডিও দেখছিলাম, বোধহয় পরশু রিলিজ হয়েছে। উনি বলছেন দেখুন, ভ্যালুয়েশনের ওপর আমাদের ইনভেস্টমেন্ট হয়। যদি এখন আমাকে কেউ জিজ্ঞেস করে যে এখনই কি সব ইনভেস্ট করবেন, আমি বলবো না। কারণ এখনো ভ্যালুয়েশন ঠিক আমার আমার পছন্দ মতো নয়। পছন্দ মতো নয় মানে ভ্যালুয়েশনটা বড্ড বেশি। উনি আইসিআইসিআই প্রু এর সিআইও। হুম। তার মানে কি বলছেন, আমি একসাথে এখন ঢালবো না। হুম। নিফটি 500 কোম্পানিগুলোর আগামী কয়েক কোয়ার্টারের আয় বৃদ্ধি কিন্তু বাজারের পারফরমেন্স নির্ধারণ করবে। সবাই একটাই জিনিস বলছে, দেখুন সরকার এত পদক্ষেপ নিয়েছে, আমরা দেখছি প্রথম প্রথম কিছু আভাস পাচ্ছি যে আর্নিং গ্রোথ হতে পারে। কিন্তু আমাদের একটু হুম। ধৈর্য ধরতে হবে। কেননা আমরা ওই আশাতে হঠাৎ বলবো ও হতে পারে বলে আবার ঢেলে দিলাম, সেটা তো ফল হুম। হবে না। আর এনারা তো হাজার হাজার কোটি টাকার ফান্ড ম্যানেজ করেন। এনারা তো এরকম ফুটকার ফুটকার ওপর হঠাৎ বলবেন না যে কিনে নাও হয়ে যাবে, হতে পারে না, তাই না? ভারতীয় স্টক মার্কেটে দীর্ঘমেয়াদে ভালো করবে সবাই বলছে, কিন্তু আগামী 1 বছরে কি হবে সেটা সবাই বলছে। আমি তো, দাদা আমাকে যদি জিজ্ঞেস করে আমি বলবো আমি জানি না, সোজা কথা। অনুমান করা কঠিন। সতর্ক দৃষ্টিভঙ্গি অবলম্বন করুন। কেননা এরা বারবার বলছেন একটা অদ্ভুত পরিস্থিতিতে বাজার আছে। ওভারঅল ইন্ডেক্স ছাব্বিশ হুম। হাজারের উপর, কিন্তু সবাই মুষড়ে পড়ে আছে। নিচে ইন্ডেক্সের নিচে যে 500টা কোম্পানি আছে, সবগুলো কিন্তু যে একদম উঁচুতে আছে তাও নয়। কিছু কিছু কোম্পানি উঁচুতে আছে, কিন্তু সব কোম্পানি কিন্তু আর্নিংস গ্রোথ বলো এগুলোতে এখনো নিচেই আছে। এখনো সময় লাগবে। তাই জন্য এনারা বলছেন একটু সতর্ক হোক। লাস্টে বলে দিই, দেখুন আমরা কি করি এইটুকু বলে দিই। এটা আমাদের সেলস পিচ। আমরা আপনার রিস্ক প্রোফাইল করি, আমরা বাজারের উপর নজর রাখি, রিস্ক প্রোফাইল অনুযায়ী আমরা সাজেস্ট করি। এবার আপনি করবেন কিনা সেটা আপনার উপর, কিন্তু আমরা সাজেস্ট করি অ্যাক্টিভ প্যাসিভ ফান্ডের মিশ্রণ। আমরা বাজারের উপর সবসময় নজর রাখি। কিছু আমরা ক্যাশ রেখে দিই লিকুইড ফান্ড বা মানি মার্কেট ফান্ডে, যাতে উচিত সময় কিছুটা ডিপ্লয় করার ক্যাশ থাকে আপনার কাছে। আর আপনার পোর্টফোলিও থেকে আমরা আপনাকে একটু আপনার আবেগকে একটু দূরে রাখতে সাহায্য করি আপনাকে। ওটাই হচ্ছে আমাদের মনে হয় আমাদের প্রধান কার্য হচ্ছে সেটাই, আপনার আবেগকে আপনার পোর্টফোলিও থেকে একটু দূরে রাখা। আর আপনি যদি বর্তমান পোর্টফোলিওর বিনামূল্যে মূল্যায়ন চান, পোর্টফোলিও মানে মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও, তাহলে আমাকে কল করতে পারেন, আমার নাম্বার এখানেই আছে। মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, কল করতে পারেন। আমি নিশ্চয়ই আপনাকে সাহায্য করব, এটা বিনামূল্যে, এটার কোনো ইয়ে নেই মানে। তবে আমি এটা বলতে পারবো না যে এই ফান্ডটাই কিনুন, সেটা আমি বলতে পারবো না। আপনার কিরকম আছে আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী আমি বলবো ঠিক আছে, মোটামুটি ওরকম আমি বলতে পারবো, অতটুকু আমি বলতে পারবো। তার বেশি কিন্তু সেবি আমাকে অ্যালাউ করবে না বলতে। ডেসক্রিপশনে আপনারা যদি কৌশিক ঘোষ স্যারের সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে আপনারা অবশ্যই ডেসক্রিপশনটা দেখতে পারেন। এখানে তার সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকবে। এছাড়া ভিডিও চলাকালীন আপনারা স্ক্রিনের নিচে যদি নজর রাখেন তাহলে দেখতে পাবেন তার সমস্ত কিছু ডিটেলস এবং তার সঙ্গে কিভাবে যোগাযোগ করা যাবে সব কিছু আপনারা দেখতে পারেন। বছর শেষ করার আগে এবং পর্ব শেষ করার আগে সেই পুরনো কোনো চাল ভাতে বাড়ে যেরকম ভাবে বলা হয়, সেই একই কথা আরেকবার বলছি। বিনিয়োগে থাকুন এবং শৃঙ্খলাবদ্ধ থাকুন। আপনারা যদি শৃঙ্খলাবদ্ধ না থাকেন তাহলে আপনাদের বিনিয়োগ করে কোনো লাভ হবে না। আপনারা আজকে একটা জায়গায় বিনিয়োগ করে আপনারা 1 বছরের মধ্যে সে টাকা তুলে আবার অন্য কোনো জায়গায়, আবার তার 2 বছর পরে সেখান থেকে তুলে আবার অন্য কোনো জায়গায়, তাহলে আপনারা কোনোদিন লাভের মুখ দেখতে পাবেন না। আপনাদের একটা জায়গায় বিনিয়োগ করে দীর্ঘমেয়াদী হতে হবে, নাহলে আপনারা কিন্তু বিনিয়োগের কোনো লাভ বা সুফল আশা করতে পারেন না। এটা সবাই, সব বিশেষজ্ঞ বলছেন। আমরাও প্রায় 10 মাস ধরেই, স্যার আপনি হয়তো আমার সঙ্গে সহমত হবেন, আমরা প্রায় 10 মাস ধরে একই কথা আমাদের দর্শক বন্ধুদের বলে আসছি, যারা সাধারণ বিনিয়োগকারী তাদেরকে বলে আসছি, দয়া করে ধৈর্য ধরুন। আশপাশের
মানুষের সঙ্গে কি হলো, তাদের পোর্টফোলিও কতটা উপরে উঠলো, কতটা লাল হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেল, আপনাদের দেখার দরকার নেই। আপনারা শুধুমাত্র আপনাদের রিস্ক প্রোফাইলিং অনুযায়ী আপনাদের পোর্টফোলিওর দিকে নজর রাখুন, দীর্ঘমেয়াদী থাকুন, শৃঙ্খলাবদ্ধ থাকুন, আপনাদের লাভ হবেই। এটা আপ্তবাক্য, এটা মিউচুয়াল ফান্ড এবং শেয়ার মার্কেটের আপ্তবাক্য। ভালো জিনিস কম দামে, সঠিক দামে, কম দামে বলা ভুল, ভালো জিনিস সঠিক দামে কিনে আপনি যদি সঠিক দামে বেচতে পারেন আপনার লাভ হবে। এটা কৌশিক ঘোষ স্যারের কথা, আমি কোট আন কোটে বললাম আর একবার। তো তাহলে আমরা এ বছরের মতো এখানেই শেষ করছি। সামনের বছর আবার আপনাদের সঙ্গে দেখা হবে 2026-এর একদম শুরুর লগ্নেই। তো সম্ভবত 5 তারিখ, 5 তারিখ আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এর মাঝখানে কয়েকটি ট্রেডিং ডে চলে যাবে, তারপরে আমরা বছরের শুরু ট্রেন্ড, মানে ট্রেন্ড কেমন থাকছে সেটা নিয়ে আবার নতুন কোনো পর্বে আলোচনা করব। আজকে আপাতত এই পর্যন্তই। হুম, নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।